আজকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকস এর লাস্ট রিডিং, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যাপ্লিকেশন। ছোট্ট একটা রিডিং, এটা কভার করবো ইনশাআল্লাহ। এটা বুক 3 বা ভলিউম 3 মডিউল 10 বা রিডিং 10 বলতে পারি। অল্প কয়েকটা এলওএস। ফার্স্ট এলওএস হচ্ছে ইভালুয়েট এ কোম্পানিজ পাস্ট financial performance and explain how a company's strategy is reflected in past financial performance. তার মানে আমরা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা কেমন ছিল দিতে সেটা দেখবো, আর হচ্ছে স্ট্র্যাটেজিটা পারফরমেন্সে রিফ্লেক্টেড, প্রত্যেকটা কোম্পানির স্ট্র্যাটেজি থাকে সেটা রিফ্লেক্টেড হয়েছে কিনা সেটা দেখবো। সো an evaluation of company's past performance addresses not only what happened, that is how they perform, but also why it happened. তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন একটা কোম্পানির পারফরমেন্স দেখতেছি, দ্যাট মিনস হচ্ছে আমরা স্টেটমেন্ট গুলা যখন দেখতেছি, তখন আমরা শুধুমাত্র আসলে ফিগার গুলা দেখছি না, যেটা হচ্ছে গিয়ে যে কি হয়েছে, রেদার আমরা যেটা জানতে চাই বা বুঝতে চাই অ্যাজ এ অ্যানালিস্ট, সেটা হচ্ছে কেন এমনটা হইলো। যে সেল হয়তো আমরা হয়তো দেখলাম যে লাস্ট 3 ইয়ার্স সেল বেড়েছে, অথবা প্রফিট বেড়েছে, অথবা কমেছে, বাট এই বাড়া বা কমা এই পর্যন্ত না, রেদার আমাদেরকে দেখা উচিত হচ্ছে কেন এটা হয়েছে। সো দ্যাট ইফ উই ক্যান ফাইন্ড দ্য রুট কজ, দেন আসলে আমরা ডিসাইড করতে পারবো যে ওয়েদার উই উইল ইভ্যালুয়েট ইট পজিটিভলি অর নেগেটিভলি। দ্য কজ বিহাইন্ড দ্য পারফরমেন্সের পিছনের কারণ, এন্ড হাউ দ্য পারফরমেন্স রিফ্লেক্টস দ্য কোম্পানিজ স্ট্র্যাটেজি। সো প্রতিটা কোম্পানি কি থাকে, তাদের একটা প্ল্যান থাকে, একটা স্ট্র্যাটেজি থাকে। আমাদেরকে দেখতে হবে যে কোম্পানি যে স্ট্র্যাটেজিটা ডিক্লেয়ার করা ছিল, সে ফর এক্সাম্পল আমরা 3 বছর আগে গিয়ে যদি দেখি যে কোম্পানি ম্যানেজমেন্ট ফিউচার প্ল্যানিং কিভাবে করছে বা তাদের স্ট্র্যাটেজিটা কি, সেটা যদি আমরা দেখি, দেন আমরা লাস্ট 3 ইয়ার্স এর ডাটাগুলাকে দেখি যে এটা আসলে রিফ্লেক্টেড হয়েছে কিনা, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড মোর দেন নাম্বারস। Evaluate judgments, assess whether the performance is better or worse than relevant benchmark, such as company's own historical performance, a competitor's performance, market expectations. সো আমরা যখন নাম্বারগুলো দেখছি, তখন আমরা কি দেখবো যে তার নিজের হিস্টোরিক্যাল পারফরমেন্সের সাথে কম্পেয়ার করলে ইজ ইট ডুইং গুড অর ব্যাড, দেন উইথ দ্য কম্পিটিটরদের সাথে কম্পেয়ার করব, দেন মার্কেটের একটা এক্সপেকটেশন থাকে, ওই এক্সপেকটেশনটা মিট করতে পারছে কিনা সেটা দেখব। হাউ অ্যান্ড হোয়াই হ্যাভ কর্পোরেট মেজার্স অফ প্রফিটেবিলিটি, efficiency, liquidity, solvency changed over the periods being analyzed? How do the level and trend in companies' profitability, efficiency, liquidity, solvency compare with the corresponding results of other companies in the same industry? What factors explain any differences? What aspects of performance are critical for a company to successfully compete in its industry? Critical success factor gula. And how did the company perform relative to those critical performance aspects? What are the company's business model and strategy? How did they influence the company's performance as reflected in, for example, its sales growth, efficiency, profitability? তাহলে এখানে মূল কথাটা যেটা, আমরা যখন পাস্ট পারফরমেন্স গুলো দেখছি, আমরা শুধুমাত্র নাম্বার গুলো দেখলে হবে না, আমরা অ্যাজ এন অ্যানালিস্ট দেখতে হবে যে ট্রেন্ডটা কেমন ছিল, তার পারফরমেন্সটা উইথ ইটস হিস্টরি, নিজের হিস্টরি, তারপরে হচ্ছে কি আপনার কম্পিটিটর এবং মার্কেট এক্সপেকটেশন অনুযায়ী কেমন ছিল, এই পারফরমেন্সটার মধ্যে কি আপনার কোম্পানির স্ট্র্যাটেজিটা রিফ্লেক্টেড ছিল কিনা, এই ইন্ডাস্ট্রিতে আপনার সাকসেস ফ্যাক্টর গুলা কি, ওই সাকসেস ফ্যাক্টর গুলা এই কোম্পানিতে কিরকম আছে বা তারা কিরকম সেটা পজেস করে। ঠিক আছে, এগুলা দেখার মাধ্যমে আসলে আমরা একটা কোম্পানি সম্পর্কে কেন এই অ্যাসেসমেন্টটা করি হচ্ছে বোঝার জন্য আসলে কেমন করছে, এবং সেটার উপরে বেস করে আমরা কিন্তু ফোরকাস্ট করতে পারি ফিউচারের জন্য।
demonstrate how to forecast a company's future net income and cash flow. এখন আমরা দেখব যে ফিউচার ইনকাম বা ক্যাশ ফ্লোটাকে আমরা কিভাবে ফোরকাস্ট করতে পারি। একটা হচ্ছে গিয়ে আমরা তো অ্যানালাইসিস করলাম পাস্ট এবং হচ্ছে গিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে ওর আসলে ট্রেন্ডটা কেমন, ওর স্ট্রেংথটা কোথায়, উইকনেস কোথায়, এন্ড দেন স্ট্র্যাটেজি গুলো রিফ্লেক্টেড হচ্ছে কিনা, স্ট্র্যাটেজি যেটা ফর্মুলেট করছে সেটা কাজ করছে কিনা, এগুলো দেখলাম। এখন আমরা ফোরকাস্ট করতে চাই, কিভাবে ফোরকাস্ট করব? সে অ্যাসিউম এ কোম্পানি ইজ ফর্মড উইথ $100 ইকুইটি, all of which is immediately invested in working capital. Assumption are as follows. So কি হলো, একটা কোম্পানি ফর্ম করা হলো $100 ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে, তার মানে হচ্ছে এখানে কোনো ধরনের ফিক্সড ক্যাপিটাল নাই। ফাইন। তো প্রথম বছর ফার্স্ট ইয়ার সেলস ওয়াজ $100, প্রথম বছরে সেল হচ্ছে $100, সেলের গ্রোথ পার ইয়ার হচ্ছে 10%। তার মানে আমরা যদি বলি যে টাইম 0, 1, 2, 3, তাহলে টাইম 0-তে আমার ইনভেস্টমেন্ট আমি $100 করলাম, তো আমার সেলসটা কি? সেলস হচ্ছে ইয়ার 1-এ, আমি তো শুরু করলে সেলস হচ্ছে না, সারা বছরে আমার সেল হলো $100। তো 10% করে যদি গ্রো করে তাহলে আমরা অ্যাড করব, সো এটা হবে হচ্ছে $110 সেকেন্ড ইয়ারে, এন্ড দেন কি হবে $121। কস্ট অফ গুডস সোল্ড সেলসের 20%, তার মানে সিওজিএস কত পার্সেন্ট? 20% সেলের। সেলের 20% মানে হচ্ছে আপনার 100, এখানে 20% হচ্ছে $20। দেন 110-এর 20% হচ্ছে আমার $22। এন্ড দেন আমার 121-এর 20% হচ্ছে 21 into 0.2 equal to $24.2। আমরা ফ্র্যাকশনটা বাদ দেই যদি, তাহলে $24, তাই তো? অপারেটিং এক্সপেন্স ডিভাইডেড বাই সেলস 70%, তার মানে অপারেটিং এক্সপেন্স হচ্ছে সেলসের 70%। তো এখানে আমরা কি পাচ্ছি? কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে গ্রস প্রফিট বা জিপি, তাই তো? জিপি তাহলে আমার ফার্স্ট ইয়ারে $80, সেকেন্ড ইয়ারে হচ্ছে $88, থার্ড ইয়ারে হচ্ছে আমার $97, তাই তো? গ্রস প্রফিট। অপারেটিং এক্সপেন্স কত পার্সেন্ট বলছে? 70%। 70% যদি হয়, সেলসে 70%, তার মানে 100 into 70% is $70। 110-এর 70% হচ্ছে $77, and then 121-এর 70%, 121-এর 70% হচ্ছে 84.7, that means $85 রাউন্ডিং করে ফেলি যদি। তাহলে এখানে $10, এখানে 11, and then এখানে $12। এটা কি আমাদের অপারেটিং প্রফিট। সো আমার আদার ইনকাম বলতে ইন্টারেস্ট ইনকাম রেট 5%। 5% হচ্ছে আমার ইন্টারেস্ট ইনকাম রেট। সো ইন্টারেস্ট ইনকামটা বের করার জন্য তার মানে আমাকে দেখতে হবে যে কতটুকু টাকা আমি আসলে ডিপোজিট রাখতে পারছি, অর্থাৎ আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের এক্সেস যতটুকু টাকা থাকবে অতটুকু আমি কি করতে পারবো? এটার উপরে আমি ইন্টারেস্ট আর্ন করতে পারবো। সো ওয়ার্কিং ক্যাপিটাল এজ এ পার্সেন্টেজ অফ সেলস, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা সেলসের 90%। তার মানে আমি প্রথমে আসি, এখানে একটা আলাদা আলাদা কলাম করি যে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। সো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা যদি 90% হয় সেলসের, তাহলে ফার্স্ট ইয়ারে আমাদের $90 রিকোয়ারমেন্ট ছিল ওয়ার্কিং ক্যাপিটালের, কিন্তু আমার কাছে ছিল কত? $100। সেকেন্ড ইয়ারে আমার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে $99, and থার্ড ইয়ারে 121 into 0.9 equal to $109, $109।
এগুলো কি, এগুলো হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্ট ছিল। কিন্তু আমার কাছে তাহলে ক্যাশ কত ছিল বা এক্সেস কত ছিল, তার মানে আমার ডিপোজিটেবল বা যেটার উপর আমি ইন্টারেস্ট আর্ন করতে পারি এইরকম ডিপোজিট আমার কত ছিল, বা এক্সেস বলতে পারি যে এক্সেস ক্যাশ আমার হাতে ছিল। যে আমি $100 দিয়ে শুরু করছি, $90 রিকোয়ার্ড ছিল, তার মানে $10 হাতে ছিল, তাই তো? সেকেন্ড ইয়ারে গিয়ে আমার টোটাল, আচ্ছা ডাব্লিউসি রিকোয়ারমেন্টের আগে আমি এক কাজ করি যে এখানে আমরা একটা লাইন করি যে আমার ক্যাশ কত আছে, ঠিক আছে? ওপেনিং ক্যাশ, ওপেনিং ক্যাশ কত ছিল এখানে? $100। $100 নিয়ে আমি শুরু করলাম, এটার উপরে আমি আর্ন করব। সেকেন্ড ইয়ারে গিয়ে আমার যে প্রফিটটা, প্রফিট $10 প্লাস $100, এটা কত হবে? $110 আমার কাছে আছে। সেকেন্ড ইয়ারে গিয়ে কি হবে? 110 প্লাস 11, $121, তাই তো? কিভাবে হলো? আমি $100 দিয়ে শুরু করছি, সেটাই আমার এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড আমার কাছে ক্যাশ আছে। সেকেন্ড ইয়ারে গিয়ে আমি 10, সেকেন্ড ইয়ারে গিয়ে আমি এটা যদি অপারেটিং প্রফিট, এখানে আসলে আমাকে এখানে একটা বিষয় যেটা থাকবে যে এটা হচ্ছে গিয়ে আপনার লুপ টাইপের একটা বিষয় থেকে যায়, হ্যাঁ? সো এখানে তারপর আমি সিম্পল করার জন্য এভাবেই দেখি যে $110 দেন হচ্ছে $121। তাহলে এখানে আমার এক্সেস ছিল $10। এই $10 উপরে আমার কাছে যে এক্সেস $10 ছিল ওটার উপরে আমি কত আর্ন করতেছি? আমি আর্ন করছি হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট আর্ন করব হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। ইনকাম আমি $10 উপরে 5%, তার মানে হচ্ছে কি আপনার 0.5। আপনার এখানে টোটাল ইনকাম কত? 10.5। এটার উপরে আপনি ট্যাক্স দিবেন, ট্যাক্স মাইনাস করবেন। সো ট্যাক্স আমাদের এখানে আসে হচ্ছে 30%। তার মানে ধরেন $3 হচ্ছে ট্যাক্স, তার মানে আমার কাছে কত থাকতেছে? 7। তাহলে এই 7টা কি? এই 7টা হচ্ছে আমার নেট প্রফিট, এনপি। এই নেট প্রফিটটা আমার এখানে অ্যাড হবে, তার মানে হচ্ছে 100 প্লাস 7, $107। তাহলে মানে এই $107 উপরে আপনি নেক্সট ইয়ারে, অর্থাৎ এই যে সেকেন্ড ইয়ারে আপনি আর্ন করবেন কত? আপনি আর্ন করবেন হচ্ছে গিয়ে আরো 5%। 5% মিনস হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 0.5। তার মানে এখানে আপনার একটা ইন্টারেস্ট ইনকাম আসতেছে, মেইন বিষয়টা হচ্ছে এটা। তো দিস ইজ দ্য ওয়ে উই অ্যাকচুয়ালি ডু দ্য ফোরকাস্ট। এখন আমরা তো জাস্ট সামারাইজ করে জিনিসটা দেখলাম, এখন আমরা দেখি হচ্ছে যে অ্যাকচুয়ালি টু দ্য পয়েন্ট যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়। সো সেলের বিষয়টা যেটা, আমরা যদি 5 ইয়ার্স এর ফোরকাস্ট করি তাহলে 100, দেন 10% কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। সো আমরা এটাকে যদি 1.1 দিয়ে মাল্টিপ্লাই করি উই গেট 110। এটাকে আমরা আবার 1.1 দিয়ে মাল্টিপ্লাই করলে উই গেট 121, দেন 1.1 দিয়ে মাল্টিপ্লাই করলে, এভাবে আমরা সেলটা ফোরকাস্ট করতে পারি। ওখান থেকে আমরা কি বাদ দিচ্ছি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডটা কত? 20%। ফার্স্ট ইয়ারে হচ্ছে 100 এর 20% $20, তারপরে $22, $24.2, $26.6, $29.3। এভাবে করে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিচ্ছি। অপারেটিং এক্সপেন্স, এখানে গ্রস প্রফিটটা আলাদা লাইন আইটেম বের করে নাই, বাট উই ক্যান অ্যাকচুয়ালি, আমরা চাইলে গ্রস প্রফিটটাও বের করতে পারি। সো অপারেটিং এক্সপেন্স বলা হচ্ছে কত? 70%। আচ্ছা, এই যে পার্সেন্টেজ গুলো, এটা তো আমাকে কোশ্চেনে দিয়ে দিছে, রিয়েল লাইফে আমি কিভাবে করব? এটা আমি আসলে রিয়েল লাইফে আমার যে হিস্টোরিক্যাল ডাটা আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার গুলাতে আমার কিরকম ছিল সেটার উপরে বেস করে আমরা বের করে ফেলতে পারি যে এই পার্সেন্টেজটা আসলে কেমন হবে। সো ফার্স্ট ইয়ারে 70% আসে $70, দেন 77, এইভাবে করে আমরা বের করতে পারি যে অপারেটিং এক্সপেন্স গুলা কত। ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট ইনকাম ফার্স্ট ইয়ারে 0 দেখানো হয়েছে। এটার 0 দেখানোর কারণটা হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি যে পুরোটাই হচ্ছে আপনার
ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে যেহেতু আপনার মাত্র ইনভেস্ট করছে, সাথে সাথে হয়তো বা আমরা ইন্টারেস্ট আর্ন করি নাই, সেকেন্ড ইয়ারে গিয়ে আমরা ইন্টারেস্ট আর্ন করছি, দ্যাট ওয়াজ দ্য লজিক। সো এইটা আসলে খুব কঠিন বা হার্ড অ্যান্ড সোল কিছু না, এটা হচ্ছে সিনারিওর উপরে বেস করে আমরা করতে পারা, যে আমরা আসলে কিভাবে করব সেটা হচ্ছে বিষয়, যে কিভাবে আমরা করতে পারি। বাট এইটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনাকে স্পেসিফিক সিনারিও কি থাকবে সেটার উপরে। সো ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 5%। 5% অফ হোয়াট? 5% অফ আপনার যেটা হচ্ছে এক্সেস যেই ক্যাশটা আমার থাকবে। সো এক্সেস ক্যাশটা কি থাকবে দেখেন, আমরা ফার্স্ট ইয়ারে আমরা $100 দিয়ে শুরু করলাম, এটি আমার টোটাল অ্যাসেট ওয়ার্কিং ক্যাপিটালটা, এবং ইকুয়ালি আমাদের ইকুইটি হচ্ছে $100। এইখানে আপনার ফার্স্ট ইয়ারে আমরা যখন এই যে নেট আর্নিং বিফোর ট্যাক্স আমাদের $10 ছিল, এখান থেকে আমরা ট্যাক্স $3 দেওয়ার পরে আমাদের $60 ছিল, তাই তো? তাহলে আমাদের যেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ার শেষে আমাদেরকে এখন বলতেছে যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 90%। তার মানে ওয়ার্কিং ক্যাপিটালে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে $90, কিন্তু আমার টোটাল টোটাল কত টাকা আছে? টোটাল আছে হচ্ছে আগের 100 প্লাস হচ্ছে $60 এই বছরের ইনকাম, টোটাল $107। তার মানে আমার ইকুইটি হচ্ছে $107। বাকি যে $17 আছে এক্সেস, এই $17 উপরে আমরা আর্ন করতেছি 5%। এটা কবে আর্ন করতেছি? পরের বছর, নেক্সট ইয়ারে। নেক্সট ইয়ারে আমরা ইন্টারেস্ট আর্ন করব এটার উপরে 5%। সো 5%-এ আপনার আসে হচ্ছে এই যে $0.9। তো সিমিলার প্রসেসটা ফলো করে আপনার যেটা হচ্ছে যে আমরা ফোরকাস্ট করছি যে আমাদের আসলে এই যে নেট ইনকাম কত হবে সেটা আমরা ফোরকাস্ট করছি, আমাদের ইকুইটির কি অবস্থা হবে, টোটাল অ্যাসেটের কি অবস্থা হবে, সেগুলো কিন্তু আমরা ফোরকাস্ট করতে পারছি। এবং আমাদের ক্যাশটা কিভাবে আসবে? নেট ইনকাম, দেন হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্টমেন্টটা কত সেটা। সো ফার্স্ট ইয়ারে যেটা হচ্ছে যে এটা মাইনাস কেন হইলো, কারণ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ছিল ওয়ার্কিং ক্যাপিটালে $100, সেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি রিকোয়ার্ড হচ্ছে $90। দ্যাটস ওয়াই এটা নেগেটিভ দেখাচ্ছে যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্টমেন্ট দরকার হয় নাই। নেক্সট ইয়ার গুলোতে আপনি দেখবেন যে ওয়ার্কিং ক্যাপিটালে একটা পজিটিভ ফিগার আসতেছে, দ্যাট মিনস উই আর ইনভেস্টিং ইন ওয়ার্কিং ক্যাপিটাল। সো দিস ইজ দ্য থিং, এটা আসলে যে আপনার মুখস্থ করার মতো কিছু তা না। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে চাই বা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সিনারিও গুলা দেয়া আছে বা আমাদের যে প্রিভিয়াস হিস্ট্রি আছে অথবা ইন্ডাস্ট্রি যে স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ড গুলা থেকে আমরা কিছু অ্যাজাম্পশন, কিছু ফিগার নিয়ে আমরা ওইটাকে অ্যাপ্লাই করে উই ক্যান ফোরকাস্ট যে আমাদের ফিউচারে কি হবে। এখন আসি আমরা ডেসক্রাইব দ্য রোল অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ইন অ্যাসেসিং দ্য ক্রেডিট কোয়ালিটি অফ এ পোটেনশিয়াল ডেব্ট ইনভেস্টমেন্ট। এখন আমরা এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ক্রেডিট কোয়ালিটিটা, যে আমরা যদি একটা ডেব্ট ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি আমরা একটা বন্ড পারচেস করতে যাই একটা কোম্পানি, বা অ্যাজ এ ব্যাংক আমি যদি একটা কোম্পানিতে লোন দিতে যাই, সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে আপনার কিভাবে না আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের রোলটা এখানে কি থাকে। সো ফার্স্ট থিং আসে হচ্ছে ক্রেডিট রিস্ক। যখনই আমরা ডেব্ট ইনভেস্টমেন্টে যাব, দ্যাট মিনস হচ্ছে লোন দিতে যাব বা বন্ড পারচেস করব, তখন হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি যেই রিস্কটা এখানে ইনভলভ করে সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্কটা কি? ক্রেডিট রিস্ক ইজ দ্য রিস্ক অফ লস caused by a counterparties or debtors failure to make promised payment. সো আমরা যদি ইকুইটি ইনভেস্ট করি সেক্ষেত্রে আসলে কোনো প্রমিসই নেই পেমেন্টে, সো দ্যাট প্রমিস পেমেন্ট ফেল করার কোনো প্রশ্ন আসে না। সো দ্যাট ওই ক্ষেত্রে আসলে কাউন্টার পার্টি রিস্কটা থাকে না। কাউন্টার পার্টি রিস্কটা আসে কখন? যে আসে হচ্ছে গিয়ে আপনার যখন আপনি লোন দিচ্ছেন অথবা দ্যাট মিনস হচ্ছে আপনার অব্লিগেশনটা যখন ডেব বা ইনস্ট্রুমেন্টটা যখন হচ্ছে একটা ডেব ইনস্ট্রুমেন্ট, তখন কি হইতে পারে? যে হচ্ছে বড় করছে বা ডেট ইস্যু করার মাধ্যমে ফান্ড রেইজ করছে, সে হয়তো কমিটমেন্ট অনুযায়ী পেমেন্ট করতে ফেইল করতে পারে। এইটাই হচ্ছে ক্রেডিট রিস্ক।
সো আমরা কি করি, ক্রেডিট অ্যানালাইসিস করে থাকি। সো হোয়াট ইজ ক্রেডিট অ্যানালাইসিস? ক্রেডিট অ্যানালাইসিস ইজ দ্য ইভালুয়েশন অফ ক্রেডিট রিস্ক। এই যে ক্রেডিট রিস্কের কথা বললাম, এটার ইভালুয়েশনটাই হচ্ছে ক্রেডিট অ্যানালাইসিস। ক্রেডিট অ্যানালাইসিস মে রিলেট টু credit risk of an obligor in a particular transaction or an obligor's overall credit worthiness. So credit রিস্কটা একটা হইতে পারে যে পার্টিকুলার স্পেসিফিক ট্রানজেকশনের উপরও হইতে পারে বা ওভারঅল কোম্পানির উপরে হইতে পারে। যে আমরা কিন্তু এই যে রেটিং যখন করি দেখবেন যে আপনার স্পেসিফিক ইনস্ট্রুমেন্টেরও রেটিং হইতে পারে, আবার ওভারঅল কোম্পানি রেটিংও হতে পারে। Credit analysis uses financial statement analysis to evaluate credit relevant factors, including tolerance for leverage, operational stability, margin stability. সো আমরা যারা ক্রেডিট অ্যানালাইসিস যখন আমরা করতে যাই তখন আমরা কি দেখি, আপনারা যারা ব্যাংকে জব করেন আপনারা কি করেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা দেখেন, তাই তো? দেখে ওখান থেকে আপনারা ইভালুয়েট করার চেষ্টা করেন যে ক্রেডিট রিলেভেন্ট ফ্যাক্টর গুলা, যে সেখান থেকে আপনারা কি বাইর করেন, আপনারা বের করেন যে আপনার লেভারেজের টলারেন্সটা কেমন আছে, অপারেশনাল স্টেবিলিটি কেমন, মার্জিনের স্টেবিলিটি কেমন, এগুলো আপনারা বের করার চেষ্টা করেন। Unlike payments to equity investors, payments to debt investors are limited by agreed contractual interest. So আমরা যখন ইকুইটি ইনভেস্ট করি তখন কি হয়, তখন আসলে কোনো ধরনের পেমেন্টের অব্লিগেশন থাকে না। যদি প্রফিট হয়, প্রফিটের উপরে বেস করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হবে, সেই ডিভিডেন্ড আপনি পাবেন, বাট এই ধরনের কোনো অব্লিগেশন নাই যে আপনাকে ডিভিডেন্ড দিতে হবে বা কোনো পেমেন্ট করতেই হবে। বাট ইন কেস অফ ডেব্ট, ডেব্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে আপনার কি থাকে, এটা একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, সেখানে একটা প্রিন্সিপাল এবং একটা ইন্টারেস্ট পেমেন্টের একটা বিষয় থাকে এবং সেটা নর্মালি একটা কন্ট্রাক্টের মাধ্যমে ফিক্স করা থাকে। মানে নাম্বারটা ফিক্স নাও হইতে পারে, এমনও হইতে পারে যে কন্ট্রাক্টে বলতে পারে যে এটা ভেরিয়েবল একটা রেট হইতে পারে বা বেঞ্চমার্কিং টু সামথিং এলস, বাট দ্য টার্মস আর প্রি স্পেসিফাইড, তাই তো? অ্যামাউন্টটা হয়তো প্রি স্পেসিফাইড নাও হইতে পারে, বাট হচ্ছে টার্মটা প্রি স্পেসিফাইড, সো দ্যাট ওই টার্মের উপরে বেস করে অ্যামাউন্টটা ডিটারমাইন্ড হবে। অন দ্যাট বেসিস উই ক্যান অলসো সে দ্যাট বেসড অন দ্য টার্ম আপনার অ্যামাউন্টটা প্রি স্পেসিফাইড। সো ইন্টারেস্ট রেটসে মার্কেটে আপনার 5% হলো, আপনার যদি ভেরিয়েবল রেট হয় তাহলে 5% রেটে দিবে, যদি 10% হয় তাহলে 10% রেটে দিবে, আর ফিক্সড হলে তো ফিক্সড একটা স্ট্রিম থাকবেই, এবং কখন দিবে এই বিষয়গুলা প্রি এগ্রিড থাকে। If a company experiences financial success, its debt holder become less risky, but its success does not increase the amount of payment to the debt holders. So একটা কোম্পানি যদি খুব ভালো করে, সে হয়তো আপনার ডেব্টে ডিফল্ট করবে না, কিন্তু আপনি অ্যাজ এ লেন্ডার আপনি কিন্তু এক্সট্রা পেমেন্টও পাবেন না, কারণ আপনি অনলি থিং ইজ যে সে ডেব্টে ফেল করছে না রিপেমেন্টে, তার অব্লিগেশনটা ঠিক মতো রিপে করছে, বাট আপনি যে এটার কারণে কোনো এক্সট্রা ইনকাম পাবেন সেটা আপনি আসলে পাবেন না। In contrast, if a company experiences financial distress, it may be unable to pay interest and principal on its obligation. কিন্তু কোম্পানি যদি খারাপ করে তাহলে কি হবে, আপনার পেমেন্টটা হয়তো অব্লিগেশন যেটা আছে সেটা ঠিকমতো পেমেন্ট করতে পারবে না। তাহলে এখন আপনি অ্যাজ এ লেন্ডার আপনি আসলে কোন জায়গাটাতে ফোকাস, আপনি ফোকাস হচ্ছে গিয়ে কোম্পানি অনেক ভালো করলো কিনা, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার ফর ইউ, কারণ অনেক ভালো করলে আপনার তাতে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নেই। আপনি চান হচ্ছে গিয়ে কোম্পানি যাতে ফেইল না করে, ঠিক আছে? বিকজ কোম্পানি যদি ফেইল করে তাহলে মেবি কোম্পানি হচ্ছে আপনার পেমেন্টটা দিতে পারবে না। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কাভারেজ রেশিও গুলো এখানে চলে আসে, যে লেভারেজ রেশিও, যে অধিক ডেট নিয়ে নিচ্ছে কিনা বা অধিক রিস্ক নিচ্ছে কিনা সেটা। সো লেন্ডার চায় যে কোম্পানি খুব বেশি রিস্ক না নিক, বাট ইকুইটি হোল্ডার মেবি তারা চাবে যে হ্যাঁ ঠিক আছে একটু রিস্ক নিক, রিস্ক নিয়ে যদি লাভ করতে পারে, লাভ করতে পারলে আমরা বেশি ডিভিডেন্ড পাবো, আমাদের ভ্যালুয়েশন বেশি হবে। বাট ডেট হোল্ডারের ক্ষেত্রে সেটা না, কারণ কোম্পানি যদি একটা রিস্ক নেয়, রিস্ক নিয়ে যদি সাকসেসফুল হয় তাতে লেন্ডার এক্সট্রা কোনো কিছু পাচ্ছে না, বরং কোম্পানি যদি আনসাকসেসফুল হয় সে তার যেটা কন্ট্রাকচুয়াল পেমেন্ট সেটা ফেল করতে পারে কোম্পানি, সো দ্যাট
লেন্ডার ক্যান লুজ, সো দ্যাট লেন্ডার চায় কি যে স্ট্যাবল একটা অবস্থা চায়, সে চায় যে কোম্পানি খুব বেশি রিস্ক না নিক, ঠিক আছে। Thus, credit analysis has a special concern with the sensitivity of debt paying ability to adverse events and economic conditions, cases in which creditors' promised return may be most at risk. সো আমরা ক্রেডিট অ্যানালাইসিসের ক্ষেত্রে ওই যে ডেপ্ট পেইং এবিলিটিটার উপরে ফোকাস করে থাকি এবং ইকোনমিক ডিস্ট্রেসের মধ্যে কি হতে পারে সেটার দিকে আমরা ফোকাস করি, বিকজ দোজ রিটার্নস আর জেনারেলি পেইড ইন ক্যাশ। ক্রেডিট অ্যানালাইসিস ইউজুয়ালি ফোকাস অন ক্যাশ ফ্লো রেদার দেন অ্যাক্রুয়াল ইনকাম। সো ক্রেডিট অ্যানালাইসিসে আমরা মেইন ফোকাসটা থাকে ক্যাশ ফ্লোর উপরে, কারণ আপনি হয়তো কাগজে কলমে অনেক প্রফিট আছে কিন্তু ক্যাশ ফ্লো পজিটিভ না, তাহলে আপনি probably will not be able to pay your promised debt. Typically, credit analysts use return measures related to operating cash flow because it represents cash generated internally, which is available to pay creditors. So internal cash flow from operation, যেটা অপারেশনটা যদি পজিটিভ থাকে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, তাহলে আপনি যখন লোন দিতে যান তখন কিন্তু আপনার নেট ইনকাম থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, সিএফও। বিকজ ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা যদি পজিটিভ থাকে তাহলে কোম্পানি আদার ওয়ে, ইভেন ইফ কোম্পানি ইজ মেকিং লসেস, কোম্পানি উইল বি এবল টু পে ইউর ডেট। বাট একটা কোম্পানি হয়তো প্রফিট করতেছে বাট ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন নেগেটিভ, ইন দ্যাট কেস দেয়ার ইজ হাই চান্স যে কোম্পানি হয়তো আপনার ডেটটা অন টাইমে পে করতে পারবে না। Analysis of companies' historical and projected financial statements are an integral part of the credit evaluation process. Moody's and other rating agencies compute a variety of ratios in assessing creditworthiness. So এই যে creditworthiness assess করার জন্য আমরা হিস্টোরিক্যাল এবং প্রজেক্টেড স্টেটমেন্ট গুলা ইউজ করে থাকি। আর এই যে creditworthiness, এটা আপনার কি করা হয়, আমরা একটা ক্রেডিট রেটিং করে একটা ক্রেডিট রেটিং অ্যাসাইন করা হয়। ওই ক্রেডিট রেটিংটা দেখে বোঝা যায় যে কোম্পানিটার আসলে creditworthiness এর কি অবস্থা। Credit rating agency Moody's applied 4 quantitative factors in credit analysis of the aerospace and defense industry. ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য মুডিজ প্রথমে হচ্ছে মুডিজ ক্রেডিট রেটিং প্রসেসটা চালু করে। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে অ্যারোস্পেস এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য 4টা ফ্যাক্টরকে সিলেক্ট করে। একটা হচ্ছে স্কেল, আর একটা হচ্ছে বিজনেস প্রোফাইল, লেভারেজ এন্ড কাভারেজ, ফাইনান্সিয়াল পলিসি। এই 4টা ফ্যাক্টরের উপরে তারা ফোকাস করে। স্কেল, হোয়াট ইজ স্কেল? স্কেল হচ্ছে রিলেটস টু কোম্পানি sensitivity to adverse economic conditions and other factors such as market leadership, purchasing power with suppliers, access of capital markets that may affect debt paying ability. তার মানে স্কেলের মধ্যে কি থাকে? সেন্সিটিভিটি, অ্যাডভার্স ইভেন্টের ক্ষেত্রে তার সেন্সিটিভিটি কেমন। কোন কোম্পানি থাকে ভেরি সেন্সিটিভ টু অ্যাডভার্স ইভেন্টস, আর একটা থাকে কি সেন্সিটিভিটি কম থাকে। সেন্সিটিভিটি যদি কম হয় তাহলে বেটার, তাহলে কি হবে যে অ্যাডভার্স ইভেন্টেও ডেট পেইং ক্যাপাসিটিটা খারাপ হবে না। আরেকটা হচ্ছে বিজনেস প্রোফাইল, রিপ্রেজেন্টস কোম্পানিজ কম্পিটিটিভ পজিশন, স্টেবিলিটি অফ রেভিনিউ, প্রোডাক্ট and geographic diversity, growth prospect and stability, volatility of the cash flow. So volatility যত কম থাকবে, competitive position যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে business profile is good. Leverage and coverage reflects company's financial flexibility and viability. Financial policy relates to company's financial risk tolerance and its capital structure. So risk tolerance এবং capital structure টা important because আপনার রিস্ক টলারেন্স হাই যদি হয়, ক্যাপিটাল স্ট্রাকচারে যদি আপনার ইকুইটির পরিমাণটা বেশি থাকে তাহলে কোম্পানির রেটিং বা ডেট পেইং ক্যাপাসিটিটা বেশি হবে। আর যদি ক্যাপিটাল স্ট্রাকচারে ডেটের পরিমাণ বেশি হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে আপনার রিস্ক টলারেন্সটা কমে যাবে এবং হচ্ছে গিয়ে দেয়ার উইল বি হাই রিস্ক ফর দ্য ডেট হোল্ডার্স, যে হয়তোবা পেমেন্টটা
অ্যাজ প্রমিসড করতে পারবে না। সো এখানে ফাইন্যান্সিয়াল পলিসির বিষয়টা কেন আসছে, কারণ অনেক কোম্পানির পলিসি থাকে যে হাই লেভারেজে যাবে, অর্থাৎ বেশি ডেব্ট নেবে, আবার অনেক কোম্পানির পলিসি থাকে যে ডেব্ট যত কমায় রাখা যায়। সো এই জন্য পলিসিটা ইম্পর্টেন্ট। Describe the use of financial statement analysis in screening for potential equity investment. So আমরা যখন পোটেনশিয়াল ইকুইটি ইনভেস্টমেন্ট করতে যাব, আমরা এতক্ষণ দেখলাম কি ডেব্ট, এখন আমরা দেখতেছি যে ইকুইটি ইনভেস্টমেন্ট করতে গেলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে আমরা স্ক্রিনিং এর ক্ষেত্রে কিভাবে আসলে ইউজ করতে পারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসকে। সো রেশিওস, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, রেশিওস কনস্ট্রাক্টেড ফ্রম ফাইন্যান্সিয়াল ডাটা এন্ড মার্কেট ডাটা আর অফেন ইউজ টু স্ক্রিন ফর পোটেনশিয়াল ইকুইটি ইনভেস্টমেন্ট। সো আমরা কি করি, ডিফারেন্ট রেশিও আমরা ডিটারমাইন করি যে রেশিওটা এমন হইলে পরে আমি এটাতে ইনভেস্ট করব অথবা করব না। আমরা একটা ক্রাইটেরিয়া সেট করি যে সে প্রাইস আর্নিং রেশিও যদি আপনার সে 15 এর উপরে হইলে সে আমি ইনভেস্ট করব না, ঠিক আছে, বা 5 এর নিচে হইলে আমি ইনভেস্ট করব না। তাহলে কি আমরা এই যে আমাদের এই ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করে আমরা ইনস্ট্যান্টলি স্ক্রিনিং আউট করতে পারি অনেক কোম্পানিগুলোকে। হিউজ নাম্বার অফ কোম্পানি থেকে আমরা কিছু কোম্পানিকে আলাদা করে সিলেক্ট করে নিতে পারি, দেন আমরা ফার্দার অ্যানালাইসিস করতে পারি ওই কোম্পানিগুলোর উপরে। স্ক্রিনিং ইজ দ্য অ্যাপ্লিকেশন। হোয়াট ইজ স্ক্রিনিং? স্ক্রিনিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ এ সেট অফ ক্রাইটেরিয়া to reduce a set of potential investment to a smaller set having certain desired characteristics, as যেটা বলছিলাম যে আপনার কিছু ক্রাইটেরিয়া সেট করে আমাদের ধরেন 20,000 অপশন আছে, সেখান থেকে আমরা হয়তো 50টা অপশনে চলে আসলাম। কিভাবে? যে ডিফারেন্ট ক্রাইটেরিয়া, যে আপনার নেট প্রফিট মার্জিন এত পার্সেন্ট হইতে হবে মিনিমাম, তারপরে হচ্ছে পি রেশিও ম্যাক্সিমাম এত হবে, ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড ইয়েল্ড হবে এত পার্সেন্ট, এই ধরনের ডিফারেন্ট রেশিও গুলো অ্যাপ্লাই করে আমরা এটা করতে পারি। Criteria involving financial ratios generally involve comparing one or more ratios with some pre-specified target or cutoff value. A security selection approach incorporating financial ratios may be applied whether the investor uses top-down analysis or bottom-up analysis. So top-down, bottom-up যেটাই ইউজ করি না কেন, আমরা আসলে অ্যাপ্রোচটা ফাইন্যান্সিয়াল রেশিও আমরা ইউজ করতে পারি ফর স্ক্রিনিং পারপাস। Top-down analysis involves identifying attractive geographical segments, industry segments from which investors choose the most attractive investment. Top-down এর ক্ষেত্রে আমরা কি করি, যে যদি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেস থাকে, সেক্ষেত্রে আমরা কোন জিওগ্রাফিতে যাব বা কোন ইন্ডাস্ট্রিতে যাব সেইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, তারপরে ওই ইন্ডাস্ট্রির মধ্যে ভালো কোম্পানিগুলো সিলেক্ট করার বা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে এই ধরনের কোম্পানিগুলো আমরা সিলেক্ট করে থাকি। আর বটম আপ অ্যাপ্রোচটা কি? ইনভলভ সিলেকশন অফ স্পেসিফিক ইনভেস্টমেন্ট ফ্রম অল কোম্পানিজ উইদিন এ স্পেসিফাইড ইনভেস্টমেন্ট ইউনিভার্স। সে ইনভেস্টমেন্ট ইউনিভার্সকে আপনার যে অপশনগুলো আছে, যে টোটাল যে অপশন আছে, সেখান থেকে আপনি অল কোম্পানিকে একসাথে আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনি কোম্পানি অ্যানালাইসিস ফার্স্টে করে ফেললেন, সেটাই হচ্ছে আপনার বটম আপ অ্যানালাইসিস। তার মানে কোম্পানি ফার্স্টে আসতেছে, যে স্পেসিফিক কোম্পানি, এন্ড দেন হচ্ছে গিয়ে আপনার দেখতেছেন যে ডাইভার্সিফিকেশন অর ডিফারেন্ট পারপাসে আপনি হয়তো বা ওইটা কোন ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস আপনি করছেন, বা যে জিওগ্রাফিক সেগমেন্টে আছে সেটার অ্যানালাইসিসটা করছেন। An analyst may want to evaluate how a portfolio based on a particular screen would have performed historically. For this purpose, the analyst use a process known as backtesting. So what is backtesting? Backtesting এ কি করা হয়, যে আপনি একটা সিলেকশন ক্রাইটেরিয়া সেট করলেন। হ্যাঁ, ক্রাইটেরিয়া সেট করলে আপনি ধরেন আজকে সেট করলেন, ঠিক আছে, ফাইন। সেট করে আপনি যেটা করবেন, যে ক্রাইটেরিয়াটা আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে সে 5 বছর আগে যে ডেটাগুলা বা ইনফরমেশন গুলা আছে, কোম্পানির যে অবস্থা আছে সেটার উপরে আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করে দেন আপনি দেখবেন যে আচ্ছা 5 বছর আগে যদি আপনি এই ক্রাইটেরিয়া বা এই সিলেকশন প্রসেসটা অ্যাপ্লাই করতেন, অ্যাপ্লাই করে আপনি যেই কোম্পানিগুলো সিলেক্ট করতেন, সেই কোম্পানিগুলো সিলেক্ট করলে তার 5 বছরের পারফরমেন্সটা কেমন। আবার বলি জিনিসটা, যে আমরা আজকে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম বা একটা প্রসেস আমরা সিলেক্ট করলাম, একটা প্রসেস আমরা তৈরি করলাম,
কবে 2022 সালে। এখন আমি এই প্রসেসটা যখন অ্যাপ্লাই করলে এটা কাজ করছে কিনা সেটা কিন্তু আমি পাবো কি গোয়িং ফরওয়ার্ড, যেটা আসলে এখন জানা সম্ভব না। কিন্তু আমি কি করতে পারি, ধরেন এই যে প্রসেসটা আমি ফাইনালাইজ করার পরে বা প্রসেসটা সিলেক্ট করার পরে আমি যেটা করতে পারি সে 2017 ডেটার উপরে 2017-তে যে ইনফরমেশন গুলো আছে সেখানে আমি অ্যাপ্লাই করলাম। কিভাবে অ্যাপ্লাই করব? প্র্যাকটিক্যালি তো অ্যাপ্লাই করা সম্ভব না, তার মানে হচ্ছে থিওরিটিক্যালি অ্যাপ্লাই করলাম। আমি ধরে নিলাম যে আমি এখন 2017-তে আছি, সো 2017-তে যে ডেটাগুলো আছে আমি দেখবো না যে 18, 19, 20-এ কি হয়েছে, এগুলো না দেখে 2017 ডেটার উপরে বেস করে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে এখন আমি দেখবো যে আচ্ছা অ্যাপ্লাই করে আমি 5টা কোম্পানি সিলেক্ট করছি, ঠিক আছে। এই 5টা কোম্পানি ওভার 2017 থেকে 2022 পর্যন্ত এই 5 বছরে এই 5টা কোম্পানিতে ইনভেস্ট করতে এদের পারফরমেন্স কেমন ছিল, এই পোর্টফোলিওটার ধরেন এখানে আমি আরবিট্রারি থিওরিটিক্যালি ইনভেস্ট করছি $100 মিলিয়ন। দেখবো যে 2022-এ সেই $100 মিলিয়ন কি অবস্থা হয়েছে, এটা কি 200 মিলিয়ন হয়ে গেছে নাকি 50 মিলিয়ন হয়ে গেছে নাকি 100 মিলিয়নই আছে। সো অন দ্যাট বেসিস আমি কি করতে পারি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে আমার এই ফর্মুলাটা বা এই থিওরিটা অ্যাপ্লাই করে কিনা। এটা কি বলে হচ্ছে ব্যাক টেস্টিং। So backtesting applies the portfolio selection rules to historical data and calculate what returns would have been earned if a particular strategy had been used. The relevance of backtesting to investment success in practice, however, may be limited. So এই backtesting এর আপনার লিমিটেশন আছে, ঠিক আছে। So Hogan and Baker described some of this limitation. এই লিমিটেশন গুলো কি কি? একটা হচ্ছে সার্ভাইভারশিপ বায়াস। If the database used in backtesting eliminates companies that cease to exist because of the bankruptcy or merger, then remaining companies collectively will appear to have performed better. সমস্যাটা কি হয়েছে যে আমরা তো 2022-এ আমাদের এই সিলেকশন ক্রাইটেরিয়াটা ঠিক করছি, তাই না? ঠিক করার পরে আমরা যখন 2017-তে অ্যাপ্লাই করতেছি, 2017-তে হয়তো বা কোম্পানি ছিল হচ্ছে 500, কিন্তু আমাদের কাছে এখন 2022-এ গোয়িং ফরওয়ার্ড এই 500-র মধ্যে ডেটা আসছে হচ্ছে 300। বাকি 200 নাই কেন? বাকি 200 হয়তো বাই দিস টাইম বন্ধ হয়ে গেছে। সো দ্যাট আমি আলটিমেটলি 2017-তে যখন আমি সিলেক্ট করতেছি আমি 500-র উপরে সিলেক্ট করতেছি না, আমি 300-র উপরে এই যে 300 সার্ভাইভ করতেছে শুধুমাত্র ওইটার উপরে আসলে আমি অ্যাপ্লাই করছি। সো দ্যাট আলটিমেটলি যেই 200 সার্ভাইভ করে নাই বা যে 200 আপনার কি হয়েছে যে পারফর্ম করতে পারে নাই, ওইগুলা কিন্তু আমার সিলেকশনের মধ্যে আসতেছে না। তাহলে কি হচ্ছে, সার্ভাইভারশিপ বায়াসটা এখানে চলে আসতেছে। তাহলে আমার হয়তোবা আমার এই ফর্মুলাটা বা আমার এই প্রসেসটা কি হচ্ছে, শো করবে যে ইট ইজ পারফর্মিং বেটার, বাট ইন রিয়েলিটি হয়তোবা আমরা যদি ট্রুলি 2017-তে থাকতাম তাহলে কি হতো, উই উইল বি অ্যাপ্লাইং ইট অন 500 স্টকস। ওই 500 স্টকস এর মধ্যে ওই 200 নন পারফর্মিং 200-ও থাকতো, এবং তখন কিন্তু রেজাল্টটা হয়তো এরকম আসতো না। এটাই হচ্ছে সার্ভাইভারশিপ বায়াস। Look ahead bias. Look ahead bias কি? If database includes financial data updated for restatements where companies have restated previously issued financial statements to correct errors or reflect changes in accounting principles, then there is a mismatch between what investors would have actually known at the time of the investment decision and the information used in backtesting. What it says, look ahead biasটা হচ্ছে কোম্পানিগুলা, মনে করেন এবিসি কোম্পানি, ও 2017 সালে সে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে, ঠিক আছে। সো সেখানে মনে করেন তার প্রফিট ছিল হচ্ছে $100 মিলিয়ন ওই সময়, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে এসে 2018 সালে এসে দেখলো যে এই 100 মিলিয়নের মধ্যে আপনার 10 মিলিয়ন ওয়াজ নট রিলেটেড টু 2017, মানে পরে এসে এটা বুঝতে পারলো, ঠিক আছে। তখন আমরা কি করি, রিস্টেট করি, আমরা এটাকে চেঞ্জ করে ওই বছরে 2017 সালের ডেটাটাকে চেঞ্জ করে আমরা 90 মিলিয়ন করে দিতেছি,
অথবা 100 মিলিয়ন করে দিতেছি, 110 মিলিয়ন করে দিতেছি, হোয়াট এভার দ্য কেস মে বি, ইট ইজ চেঞ্জিং, তাই তো? তার মানে আমরা 2018 বা 19 বা 20-এ যখন আসতেছি তখন যদি আমরা ফিল করি বা ফাইন্ড আউট করি যে কোনো একটা মিস্টেক ছিল আমাদের প্রিভিয়াস যেই স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে সেখানে কোনো মিস্টেক ছিল, তখন কিন্তু আমরা সেটাকে ঠিক করে নিতেছি বা রিস্টেট করে নিচ্ছি। এখন দেখেন আমরা যখন সিলেকশন প্রসেসটা অ্যাপ্লাই করছি 2017-তে, আমরা যদিও আমরা ধরে নিচ্ছি উই আর ইন 2017, অ্যাকচুয়ালি উই আর ইন 2022, সো দ্যাট আমরা আসলে যে স্টেটমেন্টটা পাচ্ছি বা যে স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ইউজ করতেছি সেটা কোনটা, সেটা রিস্টেটমেন্ট করার পর, অর্থাৎ যে এরর গুলা ছিল এটা যে 2018, 19, 20 বা 21, 22-এ এসে চেঞ্জ হয়েছে, চেঞ্জ ডেটার উপরে আমি অ্যাপ্লাই করতেছি। বাট আপনি যদি অ্যাকচুয়ালি আপনি 2017-তে থাকতেন তাহলে এই যে চেঞ্জটা হবে বা এই যে এররটা হয়েছিল এটা কিন্তু আপনার জানার কথা না, তাই না? এইটাই হচ্ছে আপনার লুক এহিড বায়াস, অর্থাৎ আমাদের যে জিনিসটা জানার কথা ছিল না, ইফ উই আর ট্রুলি এট দ্যাট পয়েন্ট ইন টাইম, ওইটা আমরা আসলে এখন জানি এবং আমরা এই যে চেঞ্জ সিনারিওতে আমরা ইনভেস্ট করতেছি। আরেকটা হচ্ছে কি ডাটা স্নুপিং বায়াস। ডাটা স্নুপিং বায়াসটা কি, ইফ রিসার্চার্স বিল্ড এ মডেল অন দ্য বেসিস অফ প্রিভিয়াস রিসার্চার্স ফাইন্ডিংস, দেন use the same database to test that model, they are not actually testing model's predictive ability. এখানে কি বলতে চাচ্ছে সেটা হচ্ছে, ধরেন আমরা যে সিলেকশন প্রসেসটা তৈরি করতেছি বা মডেলটা তৈরি করছি, সো আমরা একটা মডেল তৈরি করতে গেলে আমরা কি করি, আমরা দেখা যাচ্ছে যে প্রিভিয়াসলি আদার কোনো মডেল অথবা কোনো রিসার্চারের রিসার্চ এগুলোর উপরে বেস করে আমরা কি করতেছি, আমরা মডেলটা তৈরি করছি। এখন দেখেন আমরা যে রিসার্চের উপরে বেস করে তৈরি করতেছি, তারা যে ডেটাগুলা তারাও তো আসলে রিসার্চ করার সময় কি কিছু ডেটা ইউজ করে, তাই তো? ধরেন একজন রিসার্চার, সে হচ্ছে 2017 থেকে 2022-এর ডেটাগুলা নিল, কালেক্ট করলো। সো ডেটা কালেক্ট করে সেটার উপরে বেস করে সে একটা তার একটা রিসার্চ পেপার তৈরি করলো, তাই তো? এখন ওই রিসার্চ পেপারটা কিসের উপরে বেস করে করা, 2017 থেকে 2022-এর স্পেসিফিক একটা মার্কেট, ধরেন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের উপরে বেস করে করা। এখন বাংলাদেশের একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা সিলেকশনের জন্য যখন তাদের মডেলটা তৈরি করতে গেছে তখন তারা সেই রিসার্চ পেপারটা দেখলো, সেই রিসার্চ পেপারটা অ্যানালাইসিস করে তারা তাদের মতো একটা মডেল তৈরি করলো, মডেলটা বানানো হইলো, এখন মডেলটা সে টেস্ট করবে। এখন এই টেস্টটা যদি 2017 থেকে 22-এর এই সময়ে যে ডেটাটা দিয়েছিল ওইটার উপরে অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে, তাহলে রেজাল্টটা অবশ্যই ভালো আসবে, কারণ এই মডেলটা তৈরি হয়েছে এই ডেটার উপরে। সো যেই ডেটার উপরে বেস করে, তার মানে এই ডেটা থেকে একটা ট্রেন্ড, একটা স্ট্রাকচার ফাইন্ড আউট করে সেটার উপরে বেস করে এই মডেলটা তৈরি করা হয়েছে। সো যেখান থেকে আপনি নিলেন, নিয়ে আপনি সেইখানেই সেটা অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করলে কি হচ্ছে, এটা আসলে অ্যাকচুয়াল রেজাল্টটা দিচ্ছে না, কারণ আপনি টেস্ট ডেটার উপরে বেস করে আপনি সেম ডেটা বেজের উপরেই আবার এটা অ্যাপ্লাই করছেন। এটা কি বলা হচ্ছে ডাটা স্নুপিং বায়াস। When each step is backward looking, the same rules may or may not produce similar results in future. The predictive ability of the model's rule can very validly be tested only by using future data. সো আমরা যখন হচ্ছে গিয়ে এরকম রিসার্চের উপরে বেস করে আমরা মডেল তৈরি করতেছি তখন আসলে আমরা টেস্ট করতে হইলে শুধুমাত্র ফিউচারের ডেটার উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট ফিউচারের ডেটা তো ফিউচার আসার আগে আমরা পাচ্ছি না, দ্যাট ইজ অলসো এ লিমিটেশন। সো এখানে আমরা আসলে দেখতেছি কি লিমিটেশন গুলা। সো একটা লিমিটেশন হচ্ছে সার্ভাইভারশিপ বায়াস, আর একটা হচ্ছে লুক এহিড বায়াস। সার্ভাইভারশিপ বায়াস হচ্ছে গিয়ে যে কোম্পানিগুলো সার্ভাইভ করে নাই, ব্যাড পারফর্মিং কোম্পানি, সেগুলোর উপরে আমরা আমাদের মডেলটা অ্যাপ্লাই করছি না, সো দ্যাট মডেলটা একটু ভালো রেজাল্ট শো করতেছে। লুক এহিড বায়াস হচ্ছে গিয়ে আমরা যে ইনফরমেশনটা প্রিভিয়াসলি যেই সময়ের উপরে আমরা অ্যাপ্লাই করতেছি ওই সময় জানার কথা ছিল না সেটা আমরা জানি, জানার কারণে যেটা হচ্ছে যে আমরা রং রেজাল্ট পাচ্ছি।
ডাটা স্নুপিং বায়াস হচ্ছে যেই ডাটাগুলোর উপরে বেস করে অ্যানালাইসিস করে ডাটাটা তৈরি মডেলটা তৈরি করা হয়েছে, ওই সেম ডাটার উপরে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে ডেফিনেটলি আমরা একটা ভালো রেজাল্ট পাবো, বাট সেটা অ্যাকচুয়াল রেজাল্ট না, এবং এটা আসলে প্রিডিক্টিভ এবিলিটিটাকে প্রপারলি রিফ্লেক্ট করে না। Explain appropriate analyst adjustment to company's financial statements to facilitate comparison with another company. সো আমরা একটা কোম্পানির ডেটাকে আরেকটা কোম্পানির সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলা কি করতে হয়। Analyst adjust a company's reported financial statements are sometimes necessary. For example, when comparing companies that use different accounting methods or assumptions, দুইটা কোম্পানি যদি ডিফারেন্ট অ্যাকাউন্টিং মেথড ইউজ করে বা অ্যাজাম্পশন গুলো যদি ডিফারেন্ট হয় তাহলে ডেফিনেটলি দুইটা কোম্পানিকে কম্পেয়ার করতে হলে ওই অ্যাডজাস্টমেন্ট গুলা করতে হবে। অ্যাডজাস্টমেন্ট ক্যান ইনক্লুড দোজ রিলেটেড টু ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি, প্রপার্টি, প্লান্ট and equipment, goodwill, এগুলাতে নরমালি অ্যাডজাস্টমেন্ট গুলা দরকার হতে পারে। Regardless of the particular order in which an analyst considers the items that may require adjustment for comparability, the following aspects are appropriate. এক নম্বর হচ্ছে ইম্পর্টেন্স, ম্যাটেরিয়ালিটি। Is an adjustment to this item likely to affect conclusion? In other words, does it matter? তাহলে আমাকে দেখেন অ্যাডজাস্টমেন্ট করতে গেলে ডিফারেন্স তো অনেক থাকবে, ছোটখাটো অনেক ডিফারেন্স থাকবে। তাহলে আমাকে প্রথম জিনিসটা যেটা দেখতে হবে যে এই যে ডিফারেন্সটা আছে এটার কারণে যে ইফেক্টটা সেটা ম্যাটেরিয়াল কিনা। যদি ম্যাটেরিয়াল না হয়, ইমম্যাটেরিয়াল একটা জিনিস আমাকে অ্যাডজাস্ট করে কষ্ট করা তো দরকার নাই। ফর এক্সাম্পল, ইজ ইন অ্যান ইন্ডাস্ট্রি ওয়ার কোম্পানিজ রিকোয়ার মিনিমাম inventory, does it matter that two companies use different inventory accounting methods? So it can be a question. এটা ম্যাটার হইতেও পারে নাও হইতে পারে যে মিনিমাম লেভেল অফ একটা ইনভেন্টরি মেইনটেইন করতে হয়, এখন হচ্ছে দুইটা কোম্পানি দুই রকম মেথড ইউজ করতেছে, এখন এটা ম্যাটেরিয়াল কিনা। সো এটা আমাকে আসলে অবজেক্টিভলি ফাইন্ড আউট করতে হবে। ইফ ইট ইজ ম্যাটেরিয়াল দেন আমরা অ্যাডজাস্টমেন্ট করব, আর যদি ম্যাটেরিয়াল মনে না হয় তাহলে আমার কষ্ট করে অ্যাডজাস্টমেন্টের দরকার নাই। Body of standard. Is there a difference in the body of standard used US GAAP versus IFRS? If so, in which areas is the difference likely to affect a comparison? এরপরে দেখতে হবে যে দুইটা যদি দুই ধরনের স্ট্যান্ডার্ড ইউজ করে, একটা ধরেন US GAAP ইউজ করতেছে আর একটা IFRS ইউজ করতেছে, তাহলে সব জায়গাতেই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কারণে সবকিছু যে উল্টাপাল্টা হবে তা তো না। অনেক জায়গায় এখানে মিল আছে, অনেক জায়গায় অমিল আছে। এই অমিলগুলা কোথায় কোথায় আছে আর এইগুলো আসলে খুব মানে আমার কম্পারিজনকে কোনো ধরনের প্রবলেম তৈরি করতেছে কিনা। যদি ডিফারেন্স তৈরি করে বা কোনো ধরনের প্রবলেম তৈরি করে তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো, আদারওয়াইজ করবো না। Methods. Is there a difference in accounting methods used by companies being compared? মেথডের ডিফারেন্স আছে কিনা, যে স্ট্যান্ডার্ড সেম কিন্তু মেথডটা ডিফারেন্ট কিনা, যে উইদিন দ্য স্ট্যান্ডার্ড হয়তো বা ডিফারেন্ট মেথড ইউজ হইতে পারে। এস্টিমেটে ডিফারেন্স থাকতে পারে। ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন ইম্পর্টেন্ট এস্টিমেট ইউজ বাই কোম্পানিজ বিং কম্পেয়ার্ড? এখানে একটা বিষয় যে ইম্পর্টেন্ট এস্টিমেট গুলোর মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা, থাকলে সেটা আমরা অ্যাডজাস্ট করব ইফ ইট ইজ ম্যাটেরিয়াল। So analyst adjustment related to investment. Investment এর সাথে related. If two otherwise comparable companies have significant difference in the classification of investment, analyst adjust may be useful to facilitate comparison. যদি ইনভেস্টমেন্টকে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স থাকে দুইটা কম্পারেবল কোম্পানির মধ্যে, ইন দ্যাট কেস আমাদের অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। অ্যানালিস্ট অ্যাডজাস্টমেন্ট রিলেটেড টু ইনভেন্টরি. A company's decision about inventory method will affect value of inventory shown on the balance sheet as well as value of inventory that is sold, cost of goods sold. আমরা জানি যে ডিফারেন্ট ইনভেন্টরি মেথডের কারণে কি কোথায় ডিফারেন্সটা হয়, একটা হচ্ছে গিয়ে আমাদের ব্যালেন্স শিটে যে ইনভেন্টরির স্টকটা আছে ওইটাতে আপনার ডিফারেন্ট ভ্যালু হয়, আর একটা হচ্ছে
কস্ট অফ গুডস সোল্ডটা দুইটা কোম্পানিতে দুই রকম হয়ে থাকে। ইফ এ কোম্পানি নট রিপোর্টিং আন্ডার IFRS ইউজ লিফো মেথড and other use FIFO method, comparability of the financial results of the two companies will suffer. In that case, আমরা কি করতে হবে? Companies that use LIFO method must also, however, disclose the value of their inventory under FIFO method. LIFO মেথডে যারা রিপোর্টিং করে তারা কিন্তু কম্পারিজনের ক্ষেত্রে FIFO মেথডে করলে পরে কি হইতো সেটাও কিন্তু তারা শো করে দেয়। সো আমরা তখন হচ্ছে FIFO মেথডে যে করলে কি হইতো ওই ফিগারটা নিয়ে আমরা কম্পেয়ার করব। To recast inventory values for a company using LIFO reporting on a FIFO basis, the analyst adds the ending balance of LIFO reserve to the ending inventory under LIFO accounting. So LIFO accounting এ যে ভ্যালুটা আছে সেটার সাথে LIFO রিজার্ভটা অ্যাড করলে আমরা FIFO বেসিসে কত হইতো সেটা আমরা পাবো। To adjust cost of goods sold to a FIFO basis, the analyst subtract the change in the LIFO reserve from the cost of goods sold reported under LIFO. So FIFO বেসিসে COGS, cost of goods sold কত হইতো সেটা বের করার জন্য আমরা কি করব? লিফো বেসিসে যে কস্ট অফ গুডস সোল্ড আছে সেখান থেকে চেঞ্জ ইন লিফো রিজার্ভ, লিফো রিজার্ভের ওই পিরিয়ডে যে চেঞ্জটা হয়েছে ওইটা আপনার সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাব হচ্ছে যে ফিফো বেসিসে আসলে কত হতো। Analyst adjustment related to property, plant and equipment, PPE. PPE এর ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্টটা কি করব? The amount of depreciation expense depends on both the accounting method and the estimate used in the calculations. Companies can use a straight line method. Straight line মেথডটা কি? আপনার যতদিন লাইফ আছে সে আপনার 5 বছর হচ্ছে লাইফ, কস্ট হচ্ছে ধরেন আপনার 110 মিলিয়ন এবং আপনার স্যালভেজ ভ্যালু হচ্ছে 10 মিলিয়ন, তার মানে হচ্ছে লাইফটা শেষ হয়ে যাওয়ার পরেও $10 মিলিয়ন বিক্রি করা যাবে। 5 বছর যদি লাইফ হয় তাহলে 5 দিয়ে আমরা ডিভাইড করে আমরা এভরি ইয়ার 20 মিলিয়ন করে ডেপ্রিসিয়েশন চার্জ করব। এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, মানে প্রত্যেক বছর সমান টাকার অঙ্কে সমান পরিমাণ ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করছি। অ্যাক্সেলারেটেড মেথডটা কি? প্রথম দিকে আমরা বেশি পরিমাণে চার্জ করব, শেষের দিকে কম করব। অর ইউজেস মেথড টু ডেপ্রিসিয়েট ফিক্সড অ্যাসেট। ইউজেস মেথডটা কি? যে একটা মেশিন দিয়েছে আমি 10,000 পিস বানাইতে পারবো, এবার 1,000 পিস আমি প্রোডাকশন করলাম, তাহলে 1,000 পিসের জন্য আমার যতটুকু হয় অতটুকু আমরা ডেপ্রিসিয়েট করব। The straight line method reports an equal amount of depreciation expense each period. The expense is computed as depreciable cost divided by the estimated useful life of the asset. When acquired, an asset depreciable cost is calculated as its total cost minus the estimated salvage value. Accelerated methods depreciate the asset more quickly. They apportion a greater amount of depreciable cost to depreciation expense in the earlier periods. Uses-based method depreciate an asset in proportion to its uses. In addition to selecting depreciation method, companies must estimate an asset's salvage value and useful life to compute depreciation. আচ্ছা, এই যে দেখেন ইউজফুল লাইফ, এটা কি? এটা একটা এস্টিমেট, তাই না? এখন একটা অ্যাসেটের ইউজফুল লাইফ হয়তো দুইটা কোম্পানি দুই ভাবে এস্টিমেট করতে পারে। স্যালভেজ ভ্যালু ইজ অলসো অ্যান এস্টিমেট, এটা কোনো গ্যারান্টি নাই যে যেটা আপনি স্যালভেজ ভ্যালু ধরতেছেন ঠিক ওইটাই আপনার স্যালভেজ ভ্যালু হবে, তার চেয়ে কমও হইতে পারে বেশিও হইতে পারে। তাহলে এই এস্টিমেট গুলা কি হইতে পারে? ডিফার করতে পারে। তারপরে মেথডটা ডিফার করতে পারে। দুইটা কোম্পানি যদি দুইটা মেথড ইউজ করে তাহলে কি হবে? প্রফিট ডিফারেন্ট হবে, অ্যাসেটের পরিমাণটা ডিফারেন্ট হবে। Disclosures required to depreciation often do not facilitate a specific adjustment, so comparison of companies concerning their decision in depreciating assets are often qualitative and general. So অনেক সময় হয় কি যে একটা কোম্পানি একটা প্রসেসে ফলো করতেছে, বাট খুব বেশি আপনার ডিসক্লোজার যদি না থাকে তখন হচ্ছে গিয়ে এইটা অ্যাডজাস্ট করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। PPE typically includes a mix of assets with different depreciable lives, salvage values,
So the items in the following list reflect general relationship in the total pool of asset. একটা কি accumulated depreciation divided by gross PPE. So আমাদের টোটাল accumulated depreciationটা কি, এভরি ইয়ার আপনার যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে সেগুলো একসাথে যে ব্যালেন্সটা সেটাই হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা যদি পিপিই দিয়ে ডিভাইড করি from balance sheet suggest how much useful life of the company overall base has passed. So আমাদের ধরেন একটা অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 50 মিলিয়ন, আর আমার গ্রস পিপিই অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার ওই অ্যাসেটের টোটাল ভ্যালু হচ্ছে ধরেন 100 মিলিয়ন। যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অলরেডি 50 মিলিয়ন হয়, তার মানে কি 50% অফ দ্য ইউজফুল লাইফ অলরেডি ইউজড, ওই অ্যাসেটের আর ইউজফুল লাইফ আছে 50%, 50% ইউজ হয়ে গেছে, বাকি 50% বাকি আছে। Accumulated depreciation divided by depreciation expense suggests how many years worth of depreciation expense have already been recognized, the average age of the asset base. সো আমরা এভারেজ এই যে এইজ কত সেটা আমরা, যে অ্যাসেটের এভারেজ এইজ কত সেটা আমরা বের করতে পারি। ধরেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 50 মিলিয়ন, আর এক বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে ধরেন 5 মিলিয়ন। যদি তাই হয় তাহলে আমরা কি পাচ্ছি, 10 ইয়ার্স। তার মানে হচ্ছে অলরেডি 10 বছর আপনার এভারেজে টোটাল অ্যাসেট আপনার 10 বছর ধরে ইউজ হয়ে গেছে, তার মানে অ্যাসেটগুলো অন এন এভারেজ 10 বছরের পুরাতন। Net PPE, net of accumulated depreciation divided by the depreciation expense is approximate indicator of how many years of useful life remaining for the company's overall asset. তো নেট পিপিইটা কি, আপনার গ্রস পিপিই হচ্ছে 100 মিলিয়ন, সেখান থেকে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 50 মিলিয়ন মাইনাস করলে আমরা কি পাই, যেটা পাই সেটা হচ্ছে নেট পিপিই। সেটা দিয়ে আমরা যদি ইয়ারলি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ধরেন 5 মিলিয়ন ডিভাইড করি, তাহলে আমরা কি পাচ্ছি 10 ইয়ার্স। তার মানে এই অ্যাসেট গুলার অন এন এভারেজ 10 বছরের লাইফ রিমেইনিং। গ্রস পিপিই ডিভাইডেড বাই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সাজেস্ট দ্য এভারেজ লাইফ অফ অ্যাসেট অ্যাট ইনস্টলেশন। আর এভারেজ অ্যাসেটের লাইফ কত সেটা আমরা পাবো হচ্ছে গ্রস পিপিই 100 মিলিয়ন ধরেন এখানে, ডিভাইডেড বাই আপনার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে 5 মিলিয়ন। তার মানে 20 ইয়ার্স হচ্ছে এই এক্সাম্পলের ক্ষেত্রে 20 ইয়ার্স হচ্ছে অ্যাসেটের এভারেজ লাইফ। সো এভারেজ লাইফ হচ্ছে এখানে অনেক ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি, যে এভারেজ লাইফ হচ্ছে কি অ্যাসেট গুলার 20 বছর, তার মধ্যে 10 বছর আপনার চলে গেছে, আরো 10 বছর লাইফ রয়ে গেছে, আমরা হচ্ছে 50% অ্যাসেটের 50% ডেপ্রিসিয়েট করা হয়েছে, এগুলা হচ্ছে আপনার ইনফরমেশন গুলা পাচ্ছি। ক্যাপেক্স divided by the sum of gross PPE plus capex can suggest what percentage of an asset base is being renewed through the new capital investment. So আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বছরের ক্যাপিটাল এক্সপেন্ডিচার ধরেন 20 মিলিয়ন, ঠিক আছে। সো আর হচ্ছে কি আমার গ্রস পিপিই ছিল হচ্ছে 100 মিলিয়ন, টোটাল কত 120 মিলিয়ন, সরি ক্যাপেক্স হচ্ছে এবার আমাদের 20 মিলিয়ন ডিভাইডেড বাই আমরা হচ্ছে গ্রস পিপিই কত, গ্রস পিপিই হচ্ছে 100 মিলিয়ন প্লাস এই বছরের ক্যাপেক্স হচ্ছে 20 মিলিয়ন, তাই তো। তার মানে আমরা দেখেন যে কত পার্সেন্ট, এখানে আমরা একটা পার্সেন্টেজ পাবো 20 ডিভাইডেড বাই 120, ধরেন এখানে 16.7%, তার মানে এখানে কি বোঝাচ্ছে, কি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা এভরি ইয়ার 16.67% অ্যাসেটকে আমরা রিপ্লেস করতেছি উইথ দ্য নিউ অ্যাসেট। নতুন অ্যাসেটের মাধ্যমে আমরা পুরাতন অ্যাসেটকে 16.67% এভরি ইয়ার রিপ্লেস করছি। ক্যাপেক্স ইন রিলেশন টু অ্যাসেট ডিসপোজাল প্রোভাইড ইনফরমেশন অন গ্রোথ অফ দ্য অ্যাসেট বেস। CapEx in relation to
ডিসপোজাল, ধরেন হচ্ছে কি আপনার ক্যাপেক্স এবার 20 মিলিয়ন, এই বছর আমরা ডিসপোজ করলাম হচ্ছে 10 মিলিয়নের অ্যাসেট, তাহলে আমাদের এখানে যেটা পাচ্ছি রেশিওটা সেটা হচ্ছে গিয়ে 50%, তার মানে অ্যাসেট বেইজের 20 মিলিয়ন মাইনাস হচ্ছে 10 মিলিয়ন ডিসপোজাল ডিভাইডেড বাই আমাদের 100 মিলিয়ন ছিল হচ্ছে গ্রস পিপি, তো এইখানে আসতেছে হচ্ছে আপনার 10%। এই 10%টা হচ্ছে গিয়ে গ্রোথ ইন অ্যাসেট বেস, এভরি ইয়ার আমার 10% করে অ্যাসেট বেস গ্রো করছে। এখন গুডউইলের ক্ষেত্রে আমাদের কি 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 ধরনের অ্যাডজাস্টমেন্ট আমরা করতে হয় বা করতে পারি? গুডউইল অ্যারাইজেস when one company purchases another company। এটা সবসময় মনে রাখবেন যে গুডউইল কখনো নিজে নিজে তৈরি হয় না, গুডউইল শুধুমাত্র তখনই তৈরি হয় যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে পারচেস করে, এন্ড নট জাস্ট পারচেস করলেই হবে, পারচেস প্রাইসটা যদি ফর এ প্রাইস দ্যাট এক্সিডস দ্য ফেয়ার ভ্যালু থেকে বেশি প্রাইসে যদি আপনার কিনা হয়। ফেয়ার ভ্যালু কিসের? ফেয়ার ভ্যালু অফ নেট আইডেন্টিফাইয়েবল অ্যাসেটস। নেট আইডেন্টিফাইয়েবল অ্যাসেটস বলতে কিন্তু শুধু আপনার ফিক্সড ট্যানজিবল অ্যাসেট বোঝায় না, ট্যানজিবল এবং ইনট্যানজিবল দুইটাই এখানে মিন করে। ট্যানজিবল এবং ইনট্যানজিবল অ্যাসেটের যে ফেয়ার ভ্যালু তার চেয়ে বেশি দামে যদি কেনা হয় তাহলে সেটার যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা গুডউইল হিসেবে অ্যাকাউন্ট ফর করে থাকি। নেট আইডেন্টিফাইয়েবল অ্যাসেটস ইনক্লুড কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, সার্টেন ইনট্যানজিবল অ্যাসেটস দ্যাট হ্যাভ ভ্যালু and meet recognition criteria under accounting standard. The goodwill is tested annually. গুডউইলটা আপনার কি হয়? প্রত্যেক বছর টেস্ট করতে হয় ফর কি জন্য? ফর ইম্পেয়ারমেন্ট, and if the value of the goodwill is determined to be impaired, then reduce the amount of asset and report a write-off resulting from the impairment. যদি ইম্পেয়ার হয় তাহলে রাইট অফ করতে হবে আমাদের ভ্যালুটা, আর যদি ইম্পেয়ার না হয় তাহলে রাইট অফ করতে হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে গুডউইলের ভ্যালুটা বাড়ছে, আপনি কিন্তু বাড়াতে পারবেন না। অনলি থিং ইউ ক্যান ডু ইজ রাইট ইট অফ। আর আইএফআরএস ফলো করলে রাইট অফ করার পরে যদি আবার বাড়ে তাহলে আপনি এটাকে যেই জায়গা থেকে যতটুকু রাইট অফ করছিলেন ওইটুকু পর্যন্ত আপনি আবার হচ্ছে গিয়ে রিভার্স করতে পারবেন, কিন্তু ইউএস গ্যাপে সেটাও করা যাবে না। One of the conceptual difficulties with goodwill arises in comparative financial statement analysis. Consider, for example, two hypothetical US companies, one of which has grown by making an acquisition and the other of which has grown internally. এখানে তাহলে প্রবলেমটা কোথায়? যে একটা হচ্ছে অ্যাকুইজিশনের মাধ্যমে, সো আপনি যখন অ্যাকুইজিশন করতেছেন ও কিন্তু গুডউইল তৈরি করে ফেলতেছে, গুডউইল বুক ফর করতে পারতেছে, কিন্তু যে ইন্টারনালি গ্রো করতেছে সে হয়তো বা আপনার স্টাফ ট্রেনিং এবং ডিফারেন্ট জায়গাতে সে ইনভেস্ট করতেছে, যেটার এগেইনস্টে সে কোনো অ্যাসেট তৈরি করতে পারছে না, ওটা এক্সপেন্স হয়ে যাচ্ছে। তার মানে তার কিন্তু অ্যাসেট বেসটা বাড়ছে না, বাট যে কিনে নিচ্ছে তার অ্যাসেট বেসটা বাড়তেছে। তাহলে কি হবে? যে দুটোই কম্পারেবল কোম্পানি, দুইটারই অবস্থা সেম, কিন্তু দেখা যাবে একটার অ্যাসেট কম আর একটার অ্যাসেট বেশি। Assume that economic value of the two companies is identical. Each has an identically valuable branded product, well-trained workforce, and proprietary technology. The company that has grown by acquisition will have recorded the transaction to acquire the target company and its underlying net asset on the basis of the total consideration paid for the acquisition. সো যে অ্যাকোয়ার করছে সে ধরেন $100 মিলিয়ন দিছে, 100 মিলিয়ন সে বুক করে ফেলছে অ্যাজ এন অ্যাসেট, কিন্তু যে ধরেন $100 মিলিয়ন ট্রেনিং এ খরচ করছে সে কিন্তু অ্যাসেট তৈরি করতে পারে নাই, সে সেটা খরচ হিসেবে দেখায় দিছে। The company that has grown internally will have done so by incurring expenditure, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে খরচ হিসেবে দেখায় দিছে, সো দ্যাট তার কি হচ্ছে? প্রফিট বা লসটা কম বেশি হচ্ছে আর হচ্ছে অ্যাসেট কম হচ্ছে। So expenditure for advertising, staff training, and research, all of which are expensed as incurred under US GAAP. Given the immediate expensing, the value of the internally generated asset is not capitalized onto the balance sheet and is thus not directly reflected on company's balance sheet.
revenues, income, cash flows should reflect the benefit derived from the investment in the intangible assets. Ratios based on asset values and or income, including profitability ratios and market value to book value, will generally differ from two companies because of the differences in accounting values of asset, income related to intangibles, goodwill, although by assumption the economic value of the companies is identical. এখন দুইটা কোম্পানি যেটা বলছে যে ইন্টারনালি যে জেনারেট করলো তার তো আসলে অ্যাসেটটা গ্রো করলো না, সে হচ্ছে গিয়ে যখন জেনারেট করতেছে সে ওই সময় খরচ হিসেবে দেখাচ্ছে। তার মানে হিস্টোরিক্যাল যদি আপনি দেখেন যে তার এক্সপেন্সের পরিমাণটা বেশি, তার মানে তার প্রফিটটা কম ছিল, আবার অ্যাসেটের পরিমাণও কম। এখন দুইটার দেখেন আপনার ডিফারেন্ট রেশিওস গুলা, প্রফিটেবিলিটি রেশিও, দেন হচ্ছে আপনার কাভারেজ রেশিও, দেন হচ্ছে আপনার লেভারেজ রেশিও, এই রেশিও গুলা অল ভেরি ডিফারেন্ট হবে, যদিও আপনার কোম্পানি দুইটা হয়তো বা সিমিলার। এটাই হচ্ছে প্রবলেম। সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে অ্যাডজাস্ট করবেন, তখন হচ্ছে কি আপনি হয়তোবা একটু ডিগ ডাউন করে এটা ফাইন্ড আউট করতে হবে এবং ওয়ে আউট বাই করতে হবে যে কোন কোন জায়গায় অ্যাডজাস্ট করলে পরে আপনার একটা কম্পারেবল অবস্থায় আসা যায়।